হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। তো বন্ধুরা, আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট 3টি আলোচনা করব। এর আগে দুটো পার্ট আলোচনা করা হয়েছে, তোমরা যারা দেখোনি প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নাও। আর আজকে পার্ট 3, আজকেও আমরা এই বই থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে দেবো, তোমরা কী কী পড়বে না পড়বে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি ক্লাসটি। তো আজকে আমরা পড়ব ভারতীয় প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। তো ভারতীয় প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে যে জিনিসটা পড়তে হবে, ইম্পর্টেন্ট পার্টগুলো, সেগুলো তোমরা দেখে নাও। প্রথমে দেখো ভারতের যে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, অর্থাৎ ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, এর মধ্যে মনে রাখবে ভারতকে 5টি ভূপ্রাকৃতিক বিভাগে কিন্তু ভাগ করা হয়। কয়টি? 5টি। সেই 5টি বিভাগের মধ্যে রয়েছে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, উপকূলীয় সমভূমি অঞ্চল এবং দ্বীপপুঞ্জ বা দ্বীপ অঞ্চল। এই 5টি ভাগে বিভক্ত ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। তো প্রথমেই আমরা জানব যে উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল মূলত 3টি পর্বত শ্রেণী নিয়ে গঠিত। একটা হচ্ছে কারাকোরাম, লাদাখ এবং হিমালয়। কারাকোরাম, লাদাখ এবং হিমালয়। এবার প্রত্যেকটা সম্পর্কে আমরা ডিটেলসে দেখে নিব এবং এখান থেকে কি পড়তে হবে সেটা বলে দেব। প্রথমে দেখো কারাকোরাম পর্বত। তো কারাকোরাম পর্বত কোথায় অবস্থিত? পামির মালভূমি এবং সিন্ধু নদীর মধ্যবর্তী অংশে রয়েছে কারাকোরাম পর্বত। আর এটি মূলত ট্রান্স হিমালয়ের অন্তর্গত। তো মনে রাখবে কারাকোরাম পর্বত শ্রেণী এটা ট্রান্স হিমালয়ের অন্তর্গত। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ তথা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ গডউইন অস্টিন বা K2, যার উচ্চতা হচ্ছে 8,611 মিটার। গডউইন অস্টিন বা K2 পৃথিবীর উচ্চতম শৃঙ্গ বা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এটা কোথায় রয়েছে? তো এটা অবস্থিত কারাকোরাম পর্বতে, ঠিক আছে। মনে রাখবে কারাকোরাম পর্বতে রয়েছে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং ভারতের উচ্চতম শৃঙ্গ। তারপর দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। তোমরা জানো সকলেই ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন হিমবাহ। এটা কোথায় রয়েছে? না, এটা কিন্তু কারাকোরাম পর্বত শ্রেণীর মধ্যে অন্তর্গত, ঠিক আছে। তারপরে দেখো বসুধার ধবল শীর্ষ, ঠিক আছে, বা কৃষ্ণগিরি কোন পর্বতকে বলা হয়? বসুধার ধবল শীর্ষ বা কৃষ্ণগিরি এটা বলা হয় কাকে? তো কারাকোরাম পর্বতকে বলা হয়। মনে রাখবে পয়েন্টটা ইম্পর্টেন্ট, বসুধার ধবল শীর্ষ এবং কৃষ্ণগিরি। তারপর দেখো কারাকোরাম পর্বতের উত্তরে ভারত ও চীন সীমান্তে রয়েছে আগিল পর্বত, ঠিক আছে। আগিল পর্বত রয়েছে কোথায়? কারাকোরাম পর্বতের উত্তরে ভারত এবং চীনের সীমান্তে। এই জন্য এই আগিল পর্বতটি হচ্ছে ভারতের উত্তরতম পর্বত। এই পয়েন্টটি মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের উত্তরতম পর্বতের নাম কি? তো আগিল পর্বত, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার দেখো একটু দেখে নিই আমরা আকসাই চীন সম্পর্কে। পশ্চিম হিমালয়ের অবস্থিত জম্মু কাশ্মীর রাজ্যের উত্তর পূর্ব ভাগের নাম হচ্ছে আকসাই চীন। কোথায় রয়েছে? পশ্চিম হিমালয়ের মধ্যে জম্মু কাশ্মীর রাজ্যের উত্তর পূর্ব দিকে, ঠিক আছে। উত্তর পূর্ব দিকে কী রয়েছে? আকসাই চীন রয়েছে। এই প্রশ্ন মাঝে মাঝে আসে, এর অবস্থানটা মনে রাখবে। এবার দেখো আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লাদাখ পর্বত শ্রেণী সম্পর্কে। এই লাদাখ পর্বত শ্রেণী সম্পর্কে জেনে নেব। তো এর মধ্যে যে জিনিসটা তোমাদের পড়তে হবে, মনে রাখবে সিন্ধু নদ এবং সিয়ক নদের মধ্যবর্তী অংশে রয়েছে লাদাখ পর্বত শ্রেণী, ঠিক আছে। সিন্ধু নদ এবং সিয়ক নদীর মধ্যবর্তী অংশে, ঠিক আছে। লাদাখ পর্বত শ্রেণীর গড় উচ্চতা হচ্ছে 5,300 মিটার, ঠিক আছে। আর লাদাখ পর্বত শ্রেণীর দৈর্ঘ্য যদি বলা হয় 350 থেকে 50 মিটার, ঠিক আছে। মিটার বলছি কিমি। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, যেটা ইম্পর্টেন্ট আমি অবশ্যই বক্স করে দেবো। তারপরে দেখো যে জিনিসটা দেখবে, এই যে সি নেওয়ার পয়েন্টটা ইম্পর্টেন্ট। এই পর্বত শ্রেণীর উত্তর পূর্বে রয়েছে লাদাখ মালভূমি, মোস্ট ইম্পর্টেন্ট লাদাখ মালভূমি, ঠিক আছে। তো লাদাখ মালভূমি কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো লাদাখ পর্বত শ্রেণীর অন্তর্গত, ঠিক আছে। আর এই লাদাখ হচ্ছে একটি
পর্বত বেষ্টিত মালভূমি। তো লাদাখ কী ধরনের মালভূমির উদাহরণ? পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ, পয়েন্টটি ইম্পর্টেন্ট। আর ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তো মনে রাখবে লাদাখ মালভূমি। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। এছাড়াও মনে রাখবে লাদাখ হচ্ছে ভারতের শীতল মালভূমি। ঠিক আছে, ভারতের একটি শীতল মালভূমির নাম হচ্ছে লাদাখ মালভূমি। পয়েন্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার দেখো এই যে হিমালয়ের উৎপত্তি সম্পর্কে বলবো। তো এই যে মনে রাখো 1962, এই পয়েন্টটা পড়তে হবে। 1962 সালের আগে আকসাই চীন কিন্তু ভারতের অংশ ছিল, কিন্তু 1962 সালের পর থেকে চীন কিন্তু এই অংশটি দখল করে নিয়েছে। ঠিক আছে, আর হিমালয়ের উৎপত্তি যদি বলা হয় তো প্রশ্ন পড়বে যে কোন তত্ত্ব থেকে হিমালয়ের উৎপত্তি ব্যাখ্যা করা যায়। তো মনে রাখবে পাত সংস্থান তত্ত্ব। পাত সংস্থান তত্ত্ব, এই তত্ত্বের সাহায্যে কিন্তু হিমালয়ের উৎপত্তি বর্ণনা করা যায়। আর বর্তমানে যেখানে হিমালয় পর্বত অবস্থিত সেটা কিন্তু অ্যাকচুয়ালি থেটিস নামক একটি সমুদ্র ছিল। ঠিক আছে, আর এটা মূলত ভারতীয় ভারী পাত এবং হালকা ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে মাঝখানের অংশ উঠে গিয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো এতটা আমাদের ইম্পর্টেন্ট না বিষয়টা, ওই জন্য বলছি না কিছুটা। তারপর দেখো হিমালয়ের কথার অর্থ কী? তো হিমের আলোয়। ঠিক আছে, হিমালয় কথার অর্থ হচ্ছে হিমের আলোয়। আর মনে রাখবে এই হিমালয় কিন্তু একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। হিমালয় কি? একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ। এবার এই হিমালয় পর্বতশ্রেণী সম্পর্কে জেনে নেব। তো মনে রাখবে পশ্চিমে কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে, মনে রাখবে ইম্পর্টেন্ট, নাঙ্গা পর্বত থেকে পূর্বে নামচা বারোয়া পর্যন্ত বিস্তৃত। তাহলে হিমালয় পর্বত জম্মু কাশ্মীরের নাঙ্গা পর্বত থেকে অরুণাচল প্রদেশের পূর্বে কী রয়েছে? নামচা বারোয়া পর্যন্ত কিন্তু বিস্তৃত। এই জন্য প্রশ্ন আসে দেখবে যে এই বরাবর, ঠিক আছে, অর্থাৎ পূর্ব পশ্চিম বরাবর হিমালয়ের দৈর্ঘ্য কত? বা 2500 কিলোমিটার। মনে রাখবে 2500 কিলোমিটার। আর হিমালয় শব্দের আরেকটি অর্থ কি? বরফের ঘর বা বরফের অবস্থান। একটা তো পড়লাম হিমের আলোয়, আরেকটা হচ্ছে বরফের ঘর বা বরফের অবস্থান। এর মোট ক্ষেত্রফল তোমরা দেখে নাও, অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এই ডিআর ইটা পড়তে হবে। একটু আগেই বললাম যে পূর্ব থেকে পশ্চিমে হিমালয়ের দৈর্ঘ্য কত? 2500 কিলোমিটার। আর উত্তর দক্ষিণ যদি বলা হয় তাহলে 140 থেকে 450 কিলোমিটার। এটা পড়বে, ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তারপরে দেখো কি পড়তে হবে। তারপরে আমরা দেখে নিব যে হিমালয়ের যে প্রাচীনতম অংশের নাম কি? সেটা হচ্ছে থেটিস। ঠিক আছে, হিমালয়ের প্রাচীনতম অংশের নাম কি? থেটিস। আর এই হিমালয়ের যে উত্থান, এটা কোন যুগে দেখা গিয়েছিল? তো টারসিয়ারি যুগে। ইম্পর্টেন্ট পয়েন্টটি মনে রাখবে, টারসিয়ারি যুগে কিন্তু হিমালয়ের উত্থান হয়েছিল। মনে রাখবে বর্তমানে যেখানে হিমালয় পর্বত রয়েছে সেখানে কী ছিল? একটু আগে বললাম থেটিস নামক কিন্তু একটা সমুদ্র ছিল। আর এই হিমালয় পর্বত একটি পাললিক শিলা দ্বারা গঠিত ভঙ্গিল পর্বত। অনেক সময় দেখবে প্রশ্ন আসে যে তোমরা সকলেই জানো যে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়, ঠিক না? তো তোমরা কি বলবে? যে পাললিক শিলায়। কিন্তু যদি প্রশ্ন করে দেয় কোন পর্বতে জীবাশ্ম দেখা যায়, তাহলে কি বলবে? তখন কিন্তু কনফিউশন হয়ে যাবে, তাই না? তো মনে রাখবে ভঙ্গিল পর্বত। এই ভঙ্গিল পর্বতে কিন্তু জীবাশ্ম দেখা যায়। কেন? কারণ এই ভঙ্গিল পর্বত কি হয় না, পাললিক শিলা দ্বারা তৈরি। আর পাললিক শিলার মধ্যেই কিন্তু জীবাশ্ম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই পয়েন্টটা একবার মনে হয় মিসলিনিয়াসে এই কোশ্চেনটা এসেছিল যে কোন পর্বতে জীবাশ্ম দেখা যায়? তো ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এটা পয়েন্ট পড়বে। এবার দেখো এই যে হিমালয়ের বিস্তার রয়েছে, তো এটা মূলত দুটি পর্যায়ে ভাগ। একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর হিমালয়ের বিভাগ, একটা হচ্ছে প্রস্থ বরাবর হিমালয়ের বিভাগ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় চ্যাপ্টার। ঠিক আছে, যে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ সেটা বেশ বড় চ্যাপ্টার। তো আজকে আমরা দৈর্ঘ্য বরাবর যে হিমালয়ের শ্রেণীবিভাগ রয়েছে এইটি সম্পর্কে দেখব। তো মনে রাখবে দৈর্ঘ্য বরাবর হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। ঠিক আছে, তো আবার এই পশ্চিম হিমালয়ের যদি পড়তে চাই তা মনে রাখবে এই পশ্চিম হিমালয়টি কিন্তু নাঙ্গা পর্বত থেকে কালী নদী পর্যন্ত বিস্তৃত।
নাঙ্গা পর্বত থেকে কোথায় না কালীন নদী পর্যন্ত। আবার এই পশ্চিম হিমালয়ের মধ্যেও কিন্তু যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আবার ভাগ রয়েছে, যেরকম কাশ্মীর হিমালয়, ঠিক আছে। তো আমি বললাম একটু দেখিয়ে দিই পুরোটা, ঠিক আছে। দেখো কাশ্মীর হিমালয়, তারপরে রয়েছে পাঞ্জাব হিমালয় এবং উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়, ঠিক আছে। কী কী বললাম? কাশ্মীর হিমালয় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পাঞ্জাব হিমালয়, আর 3 নম্বর হচ্ছে উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়। এটা কিন্তু দৈর্ঘ্য বরাবর যে ভাগ রয়েছে পশ্চিম, মধ্য আর পূর্ব, পশ্চিম ভাগের মধ্যে এই 3টা। এবার এগুলো সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখব। আমরা একটু আগে আলোচনা করলাম, দেখবা সেখানেও বেশ কিছু জিনিস পড়েছি, সেগুলো আবার বারবার আসবে, কারণ হিমালয়কে কিন্তু নানাভাবে ভাগ করা যায়, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো জম্মু কাশ্মীর এবং লাদাখের অন্তর্গত 3.5 লক্ষ বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে রয়েছে, দরকার নেই। আর এগুলো কিন্তু দেখো তোমাকে বললাম যে কারাকোরাম পর্বত কি, একটু আগে বললাম। তো ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ K2 গড়নস্টিন কোথায় রয়েছে? কারাকোরাম পর্বতে রয়েছে, এটাকেও বললাম। সিয়াচেন হিমবাহ হলো পৃথিবীর দীর্ঘতম, ভারতের দীর্ঘতম হিমবাহ। এইটা মনে রাখবে, ঠিক আছে, যে 78 কিলোমিটার। সিয়াচেন হিমবাহ ভারতের দীর্ঘতম হিমবাহ, যা কারাকোরাম পর্বতে রয়েছে, আর এর দৈর্ঘ্য কত? তো 78 কিলোমিটার। এর আগে ছিল না, এখন পড়ে নাও, ঠিক আছে। আর লাদাখ মালভূমি, এটাও বলেছি, শীতলতম মালভূমি, ঠিক আছে, ভারতের উচ্চতম মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি বললাম তোমাদেরকে। এবার যে জিনিসটা আমরা জানা নেই সেটা হচ্ছে ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ। মনে রাখবে, ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে প্যাংগং হ্রদ, ঠিক আছে। ভারতের উচ্চতম লবণাক্ত জলের হ্রদ কোনটি? প্যাংগং। কোথায় রয়েছে? লাদাখে রয়েছে, এটাও ইম্পর্টেন্ট। লাদাখে রয়েছে। যেগুলো না আমি বক্স করে দেবো সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো কাশ্মীর উপত্যকার মধ্যে মনে রাখতে হবে পীর পাঞ্জাল এবং প্রধান হিমালয়ের মধ্যে রয়েছে কাশ্মীর উপত্যকা। ভ্যালি অফ কাশ্মীর ইম্পর্টেন্ট আছে, কোথায় রয়েছে? পীর পাঞ্জাল এবং প্রধান হিমালয়ের মাঝে রয়েছে। আর কাশ্মীর উপত্যকার প্রধান নদীর নাম কি? ঝিলাম নদী, ইম্পর্টেন্ট, মনে রাখবে। কাশ্মীর উপত্যকার প্রধান নদীর নাম কি? ঝিলাম নদী, ঠিক আছে, পয়েন্টটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো কি জানতে হবে, তারপরে পড়তে হবে যে কাশ্মীর উপত্যকার প্রধান যদি হ্রদ বলা হয় তাহলে সেখানে কী কী হ্রদ রয়েছে? তো ডাল এবং উলার নামক হ্রদ রয়েছে কাশ্মীর উপত্যকার মধ্যে। তো কাশ্মীর উপত্যকা বৃহত্তম স্বাদু জলের হ্রদ যদি বলা হয়, তো কাশ্মীর উপত্যকা বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে কি না উলার হ্রদ হচ্ছে কাশ্মীর উপত্যকার বৃহত্তম স্বাদু জলের হ্রদ, ঠিক আছে। তারপর দেখো কাশ্মীর উপত্যকার যে পাহাড়ের ধাপ রয়েছে, ধাপযুক্ত ঢালু অংশ যাকে কারেওয়া বলা হয়। এছাড়াও কাশ্মীর উপত্যকার যে মাটি রয়েছে এটাও কিন্তু কারেওয়া মাটি বলা হয়। আর মনে রাখবে এখানে কিন্তু জাফরান চাষ হয়, ঠিক আছে। জাফরান ভারতের একমাত্র স্থান, কাশ্মীরে চাষ হয় জাফরান। কোন মাটিতে? তো কারেওয়া মৃত্তিকাতে কিন্তু জাফরান চাষ হয়। তারপরে দেখো কাশ্মীর উপত্যকার ভূস্বর্গ, তারপরে প্রাচ্যের নন্দনকানন ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত। কোনটি? তো কাশ্মীর উপত্যকাকে কী বলা হয়? ভারতের ভূস্বর্গ বলা হয়, প্রাচ্যের নন্দনকানন বলা হয়, আর ভারতের সুইজারল্যান্ড বলা হয়। তাই জন্য এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো গিরিপথ, যেমন জোজিলা, বানিহাল পাস, ঠিক আছে, জম্মু এবং শ্রীনগরের মধ্যে রয়েছে বানিহাল পাস, ইম্পর্টেন্ট পয়েন্টটি। এগুলো কিন্তু কোথায় রয়েছে? তো পশ্চিম হিমালয়ের মধ্যে উল্লেখযোগ্য গিরিপথের নাম কি? জোজিলা এবং বানিহাল পাস। এই বানিহাল পাস জম্মু এবং শ্রীনগরের মধ্যে কিন্তু রয়েছে, মানে জম্মু এবং শ্রীনগরকে কানেক্ট করে, ঠিক আছে। তারপর দেখো পাঞ্জাব হিমালয় বা যাকে আমরা এই হিমাচল নামে জানি, পাঞ্জাব হিমালয়কে কী নামে জানি? তো হিমালয়। তো এর মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা মনে রাখবে। দেখো একটা জিনিস বলে দিচ্ছি যে মধ্য হিমালয়ের মধ্যে, ঠিক আছে, মধ্য হিমালয় কথা রয়েছে নেপালে। তো এখানে পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, কোথায় রয়েছে? তো মধ্য হিমালয় রয়েছে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? নেপালে। তো মধ্য হিমালয় অর্থাৎ যেটা নেপালে অবস্থিত সেটা কিন্তু পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, 8848.86 মিটার এখানে রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্টটি, ঠিক আছে। তারপর দেখো কী কী পড়তে হবে। তারপর এখানে পড়তে হবে
ধৌলাধর, নাকটিব্বা, মসৌরি এই পর্বতগুলো কোথায় রয়েছে? তোমাকে কীভাবে প্রশ্ন দেবে দেখো, বলে দেবে যে ধৌলাধর, নাকটিব্বা, মসৌরি এই পর্বতগুলো কোন হিমালয়ের অন্তর্গত। তো কী মনে রাখবে যে পাঞ্জাব হিমালয় এবং হিমাচল হিমালয়, যা বলবে দুটোই হবে, হিমাচল হিমালয় হবে, পাঞ্জাব হিমালয় হবে। তো হিমাচল হিমালয়ের মধ্যে কিন্তু অন্তর্গত এই ধৌলাধর, নাকটিব্বা, মসৌরি পর্বত। ঠিক আছে, এগুলো তোমরা পড়বে। তারপরে দেখো হিল স্টেশন, কুলু এবং কাংড়া হিমাচল প্রদেশে রয়েছে, কুলু এবং কাংড়া। ঠিক আছে, এটা চুম্বি উপত্যকা অবস্থিত, এর পাশে হিমাচল প্রদেশের এই কুলু এবং কাংড়া এই হিল স্টেশনের পাশে কি রয়েছে? চুম্বি উপত্যকা। মনে রাখবে চুম্বি উপত্যকার অবস্থানটা কোথায়? তো হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া হিল স্টেশনের পাশে কী রয়েছে? চুম্বি উপত্যকা। আর এই কুলু এবং কাংড়া এই হিল স্টেশন কোথায় রয়েছে? তো হিমাচল হিমালয়ের অন্তর্গত। ঠিক আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। তারপরে কি পড়বে দেখো, সবই তোমাদের বলে দিচ্ছি। তারপরে দেখো গিরিপথ, যেমন রোটাং পাস, ইম্পর্টেন্ট, রোটাং পাস, কুলু এবং লাহুল, এটাকে কুলু এবং লাহুলও বলা হয়, রোটাং পাস। তারপর হচ্ছে শিবকিলা পাস। ঠিক আছে, শিবকিলা পাস, যাকে কুলু এবং লাহুলও বলা হয়, মানে এদের অন্তর্গত আর কি। বরলাচা। ঠিক আছে, তাহলে দেখো এই হিমালয়ের মধ্যে গুরুত্বপূর্ণ গিরিপথ কী রয়েছে, সেটা হচ্ছে রোটাং পাস, শিবকিলা পাস, তার হচ্ছে বরলাচা পাস। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবার দেখো উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয়, এর মধ্যে কী কী রয়েছে? তো এটা পড়বে যে উত্তরাখণ্ড রাজ্যের মধ্যে এটা রয়েছে, যেটাকে কুমায়ুন হিমালয় বলা হয়। তাহলে উত্তরাখণ্ড বা কুমায়ুন হিমালয় একই। এখান থেকে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে প্রধান পর্বত হচ্ছে মসৌরি। ঠিক আছে, উত্তরাখণ্ড অ্যাকচুয়ালি দেখো আমরা পড়লাম এর আগেও মসৌরি কোথায় অবস্থিত, তো কুমায়ুন হিমালয়ের কিছুটা রয়েছে। ঠিক আছে, এবং হিমাচল হিমালয়েও কিছুটা রয়েছে। আর প্রধান পর্বতের মধ্যে রয়েছে তখন নন্দা দেবী এবং ত্রিশূল, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নন্দা দেবী এবং ত্রিশূল। তাহলে নন্দা দেবী এবং ত্রিশূল এই উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ কোথায় রয়েছে? তো কুমায়ুন হিমালয়ে রয়েছে। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে। এবার দেখো দুন কি, দুন উপত্যকা। তো শিবালিক এবং হিমাচল হিমালয়ের মধ্যবর্তী উপত্যকার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে দুন। দুন কোথায় রয়েছে? শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝখানে। ঠিক আছে, আর এর পূর্বে রয়েছে দুয়ার, এই পূর্বের অংশটাকে কী বলা হচ্ছে? দুয়ার বলে। যেমন হচ্ছে দেখো ভারতের বৃহত্তম দুন যদি বলা হয় তো দেরাদুন, এটা পড়বে। ভারতের বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন। ঠিক আছে, এটাই পড়তে হবে। আর এখান থেকে ইম্পর্টেন্ট যদি বলা হয় তাহলে এটা পড়বে তাল। ঠিক আছে, কুমায়ুন হিমালয়ের যে হিমবাহ সৃষ্টির হ্রদ রয়েছে, ঠিক আছে, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টির যে হ্রদ রয়েছে এদেরকে স্থানীয় ভাষায় কী বলা হয়? তাল বলা হয়, তাল। পশ্চিম হিমালয়ের হ্রদ। ঠিক আছে, তাল শব্দের অর্থে কি? পশ্চিম হিমালয়ের হ্রদ। কীরকম হ্রদ? না হিমবাহ গলা জলের সৃষ্টির হ্রদ। ঠিক আছে, তারপরে দেখো নৈনিতাল, ভীমতাল, রূপকুণ্ড, হেমকুণ্ড এসব উল্লেখযোগ্য তাল। ঠিক আছে, তাল কোথায় অবস্থিত? তো কুমায়ুন হিমালয়ে অবস্থিত। কি কি? নৈনিতাল, ভীমতাল, রূপকুণ্ড এবং হেমকুণ্ড। ঠিক আছে, এবার দেখো হিমবাহ, যেমন গঙ্গোত্রী হিমবাহ, যমুনেত্রী হিমবাহ, এগুলো কোথায় রয়েছে? তো কুমায়ুন হিমালয় বা উত্তরাখণ্ড হিমালয়। আর এখানে দেরাদুনের সহস্রধারা এবং একটি শীতল প্রস্রবণ রয়েছে। কোথায় রয়েছে? দেরাদুনে। ঠিক আছে, এবার দেখো পূর্ব হিমালয়। এই পূর্ব হিমালয় কোথায় রয়েছে? তো এটা মূলত সিঙ্গালীলা থেকে নামচা বারোয়া পর্যন্ত অবস্থিত, সিঙ্গালীলা থেকে নামচা বারোয়া পর্যন্ত। এর মধ্যে কি কি পড়তে হবে? তো এর মধ্যে মনে রাখবে সিকিম আর দার্জিলিং হিমালয় রয়েছে দুটো ভাগ। ঠিক আছে, সিকিম আর দার্জিলিং। আর একটা হচ্ছে অরুণাচল হিমালয়। এটা হচ্ছে পূর্ব হিমালয়ের অন্তর্গত কী কী? সিকিম ও দার্জিলিং হিমালয়, আর একটা হচ্ছে অরুণাচল হিমালয়। তো আর এটা কিন্তু পূর্ব হিমালয়ের অন্তর্গত। তো মনে রাখবে যে পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কাঞ্চনজঙ্ঘা, যেটা দার্জিলিং নেপাল সীমান্তে রয়েছে। এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে, দেখো একটু আগে পড়লাম যে K2 বা গর্ডেন নস্টিকি ভারতের উচ্চতম শৃঙ্গ, তাই না? যদি বলা হয় ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো কাঞ্চনজঙ্ঘা। আর এটি মূলত পূর্ব হিমালয়ের অন্তর্গত। তাহলে পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ তথা ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কি? কাঞ্চনজঙ্ঘা।
তারপর দেখো এই সিকিম এবং দার্জিলিং হিমালয়ের মধ্যে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে দার্জিলিং এবং নেপাল সীমান্তে কী রয়েছে, সিঙ্গালীলা পর্বত। সিঙ্গালীলা পর্বতশ্রেণী কী রয়েছে কোথায়, দার্জিলিং এবং নেপাল সীমান্তে। আর সিঙ্গালীলা সর্বোচ্চ শৃঙ্গর নাম কি, সান্দাকফু, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, এটা পড়বে, ইম্পর্টেন্ট আছে। আর কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা ভারতের দ্বিতীয় তথা পৃথিবীর উচ্চতম শৃঙ্গ সিঙ্গালীলার পরে। ঠিক আছে, পশ্চিমে রয়েছে। তারপরে দেখো ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ, একটু আগে তোমাদের বললাম কাঞ্চনজঙ্ঘা, এর এই পয়েন্টটা আগে বলে দিয়েছি, ইম্পর্টেন্ট। তারপরে দেখো সিকিমের নাথুলা পাস, সিকিমে কী রয়েছে, নাথুলা পাস, জেলেপলা পাস। অরুণাচল প্রদেশে রয়েছে বোমডিলা পাস, এগুলো হচ্ছে গিরিপথ। ঠিক আছে, পূর্ব হিমালয়ের উল্লেখযোগ্য গিরিপথের নাম কি, সিকিমের নাথুলা পাস, তারপরে জেলেপলা পাস, অরুণাচল প্রদেশের বোমডিলা পাস। এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর অরুণাচল হিমালয়ের মধ্যে রয়েছে, যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা পড়বে, সেটা হচ্ছে নামচাপ বারোয়া পর্বত। কোথায় রয়েছে, অরুণাচল মানে হিমালয়ে। আর এটাও কিন্তু পূর্ব হিমালয়েরই অংশ। এর মধ্যে ডাফলা এবং মিরি, ডাফলা এবং মিরি এই উল্লেখযোগ্য পাহাড় রয়েছে। আর উল্লেখযোগ্য গিরিপথ যদি বলা হয় তো কাংটা গিরিপথ, কাংটা বা কাংটো। ঠিক আছে, এগুলো পড়বে, প্রচুর কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাছাড়া কিন্তু হবে না। এবার দেখো এক ঝলকে বিভিন্ন গিরিপথ তাদের অবস্থান সম্পর্কে জেনে নেব। যেমন যদি বলা হয় বানিয়াল পাস কোথায় রয়েছে, জম্মু কাশ্মীরে। কাকে কাকে যুক্ত করেছে, জম্মু এবং শ্রীনগরকে যুক্ত করেছে। বানিহাল পাস কোথায় রয়েছে, জম্মু কাশ্মীর। তারপরে হচ্ছে জজিলা পাস, এটাও জম্মু কাশ্মীরে রয়েছে, জজিলা পাস। শ্রীনগর এবং লেহকে যুক্ত করেছে। তারপরে হচ্ছে বুর্জিলা পাস, জম্মু কাশ্মীরে, শ্রীনগর এর লেকে যুক্ত করেছে। খারদুংলা পাস লাদাখে রয়েছে, লে এবং সিয়াচেনকে যুক্ত করেছে। লিপু লেক উত্তরাখণ্ডে রয়েছে, দেরাদুন এবং তিব্বতে রয়েছে, মানে তিব্বতকে যুক্ত করে। তারপরে হচ্ছে জিলিপলা পাস সিকিমে রয়েছে, সিকিম এবং লাসারকে যুক্ত করে। নাথুলা পাস সিকিমের মধ্যে রয়েছে, সিকিম আর চীনকে যুক্ত করেছে। শিবকিলা পাস হিমাচলে রয়েছে, হিমাচল প্রদেশ, তিব্বত এবং হিমাচলকে যুক্ত করেছে। তো এর মধ্যে থেকে ইম্পর্টেন্টগুলো হচ্ছে সবচেয়ে বানিয়াল পাস, এক নম্বর পড়বে বানিয়াল পাস, তারপরে জজিলা পাস, তারপরে হচ্ছে খারদুংলা পাস, তারপরে হচ্ছে নাথুলা পাস, শিবকিলা পাস, ঠিক আছে, জিলিপলা পাস। এইগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যেগুলো আমি বক্স করে দিলাম। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। এবারে দেখো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়বো, সেটা কি, যে বর্তমানে, ঠিক আছে, বর্তমানে ভারতের সর্বোচ্চ গিরিপথের নাম কি, তো ওম লিংলা পাস। মনে রাখবে ভারতে সর্বোচ্চ গিরিপথ বর্তমানে কি রয়েছে, ওম লিংলা পাস, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ঠিক আছে, ওম লিংলা পাস। এই পশ্চিম হিমালয় এবং পূর্ব হিমালয়ের মধ্যে যদি তুলনা করি, তো পশ্চিম হিমালয়টি অবস্থান যদি দেখা যায় তো সিন্ধু উপত্যকা থেকে কালী নদী, আর পূর্ব হিমালয়ের অবস্থান হচ্ছে সিঙ্গালীলা থেকে অরুণাচল পর্যন্ত। ঠিক আছে, তারপরে ইম্পর্টেন্ট কী রয়েছে সেখান থেকে দেখব, সেটা হচ্ছে দেখো পশ্চিম হিমালয়ের প্রধান মালভূমির নাম কি, তো মালভূমির নাম হচ্ছে লাদাখ। আর পূর্ব হিমালয়ের প্রধান মালভূমির নাম হচ্ছে মেঘালয় মালভূমি, এটা মনে রাখবে। আর যদি বলা হয় উচ্চতম শৃঙ্গ, তাহলে পশ্চিম হিমালয়ের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে গডউইন ওয়েস্টিন, আর পূর্ব হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, মোটামুটি এগুলো দেখলেই হবে। ঠিক আছে, তো ক্লাসটি এখানে শেষ করছি, কারণ একদিনে পুরোটা করানো সম্ভব না। ঠিক আছে, তোমরা রেগুলার ক্লাসগুলো করো, জানি না কতটা সাহায্য করতে পারছি, কিন্তু যেটুকু দিব আশা করি তোমাদের অনেক হেল্প হবে। ঠিক আছে, আপকামিং যে মিসলেনিয়াস ক্লার্কশিপ রয়েছে, এছাড়াও ডাব্লিউবিপি প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর তোমরা যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে তো সেখানে তো আরও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে।